স্বাধীনতার ৫৫ বছরের একটা দেশ, সেখানে নারীর আমি মনে করি প্রথমেই সংরক্ষিতটা থাকা উচিত না। যদিও আমরা বলে থাকি যে মানব উন্নয়নে ইন্ডিয়ার থেকে আমরা অনেক বেশি এগিয়ে আছি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অনেক ক্ষেত্রে এখনো, এবং আমি এখনো মনে করি যে সংরক্ষণ আসন থাকা উচিত। যারা গত নির্বাচনে সরাসরি নির্বাচিত হতে পারতেন তাদেরকে দেওয়া হয় নাই। এই মাইন্ডসেটটা কি শুধু আমাদের দেশে? আমরা তো দেখতে পাচ্ছি পুরাই সাবকন্টিনেন্ট, যুক্তরাষ্ট্রেও তো আমরা দেখতে পারি যে প্রেসিডেন্ট নির্বাচনে তো এবং আমেরিকার মতো জায়গাতেও আপনি কোন মহিলা আমেরিকার প্রেসিডেন্ট হবে চেষ্টা হলো, এবং হিলারি কিন্তু প্রায় সেই জায়গায় চলে আসছিলেন। আমরা যতভাবেই বলি না কেন, কিন্তু এটা আমেরিকান জনগণ কিন্তু একসেপ্ট করে না। এটা হলো জনগণের মাইন্ডসেটটা অন্যরকম, এই মানসিকতা চেঞ্জ হইতে হবে। এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়ুন নূর এবং আছেন মানবাধিকার কর্মী ও গবেষক ডক্টর নার্গিস বানু। আমরা এখানে তাদেরকে পেয়ে যাবো। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সময়টা দেওয়ার জন্য। এবং নীলুফা চৌধুরী, আপনার একটা মতামত দিতে চাই। মানে আজকের দিনটা যা যা আলোচনা ছিল তার ভিতরে একটা হচ্ছে সংরক্ষিত নারী এমপিদের বিষয়ে একটা আইন করা হচ্ছে, আইন করার দিকে সরকার যাচ্ছে। কারণ আমরা জানি যে সংরক্ষিত নারী আসনে যারা আছেন তাদের নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা নেই, কিন্তু এবার মানে এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে তারা যেন তাদের পছন্দের একটা এলাকা বেছে নিতে পারে, সেভাবে যেন উন্নয়ন প্ল্যানটা তারা করতে পারে, এরকম একটা আইন করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞ এটাকে বলছেন অযৌক্তিক, অগ্রহণযোগ্য, কিন্তু আপনারা তো মেম্বার অফ পার্লামেন্ট, আপনারা তো আরো ভালো বুঝবেন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। দেখেন, নারী এমপিদেরকে যখন দেশটা বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হয়, তখন নারীদের পিছিয়ে থাকা নারীদেরকে মূল্যায়নের জন্য, যাতে নারী সমাজটা এগিয়ে আসতে পারে, সেই জন্য সংরক্ষিতটা রাখা হয়েছিল। তখন কথা এরকমই যে যখন নারীরা স্বাবলম্বী হবে তখন সংরক্ষিতর দরকার পড়বে না। নারী কিন্তু বর্তমানে স্বাবলম্বী, নারী শিক্ষিতের হার পুরুষের চেয়ে কোনো অংশে কম না, বরং অনেকটা বেশি। নারী আগের থেকে অনেক বেশি চাকরি করে, সন্তান লালন পালন, ওই নেপোলিয়নের ভাষায় শিক্ষিত মা দশ, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব। তো এই জায়গাটা নারী কিন্তু একদম পারফেক্ট। তো সবখানে যখন এই অবস্থা, এবং স্বাধীনতার ৫৫ বছরের একটা দেশ, সেখানে নারীর আমি মনে করি প্রথমেই সংরক্ষিতটা থাকা উচিত না। আচ্ছা, নারীর জন্য একটা নির্বাচন করার একটা প্লেস দরকার, এবং সেইখানে নারী পুরুষ উভয়ই যদি আমরা যেটা নিয়ে আমরা যুদ্ধ করি, কথা বলি, তর্ক করি যে আমি সম অধিকার চাই, সম অধিকার যদি চাই তাহলে ৩০০ আসন বা আসন বাড়ুক, সেইখানে নারী পুরুষকে মনোনয়ন দিতে দোষের কোথায়? আমি বরাবর এইখানে ছিলাম, এখনো এইখানে আছি। এখন বলবেন যে যেহেতু এখনো সংরক্ষিতটা আছে, দেওয়া হচ্ছে, দেওয়া হয়েছে, সেই হেতু তাদের তো কাজ করার একটা ক্ষেত্র দরকার। আপনাকে বলে দেওয়া হলো যে সমস্ত বাংলাদেশ নারীর, এটা কিন্তু এরকম বলা হয়েছে, বা এরকম সংবিধানটা এরকমই। আসলে সমগ্র বাংলাদেশে কোথায় কি কাজ করবে? সব জায়গায় একজন করে ইলেক্টেড এমপি আছে, সেখানে যার সাথেই যাবেন সেখানেই একটা আপনার গুবলেট একটা অবস্থার সৃষ্টি দিতে, কারণ তারা ছাড়বে না। এই রিয়েলিটিটা একটু জানতে চাচ্ছি আপনার লেন্স থেকে, যদি আপনি বলেন যে ধরুন এই আইনটা হলো, একজন সংরক্ষিত যেহেতু এখনো ব্যবহার করা হচ্ছে, সেই সংরক্ষিত নারী সদস্যের জন্য বলা সংকটগুলো চিহ্নিত করে সমাধানের একটা রোডম্যাপ তৈরি করতে পারবেন, এটা হচ্ছে সেই আইনের উদ্দেশ্য। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এটা আসলে অগ্রহণযোগ্য, এটা আসলে তাদের তো ম্যান্ডেট নেই, তারা আসলে যে কোনোভাবেই মাইন্ডসেট পরিবর্তন করে ফেলতে পারে। আমি ম্যান্ডেটটাকে ওইভাবে দেখছি না, আমি শ্রদ্ধার সাথে ম্যান্ডেটটা দেখছি এই কারণে যে একজন পুরুষ এমপি ধরেন মিনিমাম ১-১.৫ লাখ ভোটে নির্বাচিত হন, ৬টা পুরুষ এমপি কিন্তু ভোট দেন, ভোটে একজন নারী নির্বাচিত হন। তো তাদের তো ভোটে এটা অনেকটা উচ্চকক্ষের মতো, বা অনেক দেশেই এটা অন্যভাবে ইউজ করা হয়, হয়তো সংরক্ষিতটা থাকে না। কিন্তু আপনি ভোটের সিস্টেমে যদি ধরেন, এটাকে কিন্তু বরং আমি সম্মান করি যে ইলেক্টেড এমপিরা ভোট দিয়ে তারা পাশ করিয়েছেন। সেটাকে আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার, আপনি কোন দৃষ্টিতে এটাকে নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে, ওই জায়গাটা থাকলো। কিন্তু বাংলাদেশের দৃষ্টিভঙ্গিটা তো ভালো না, একদম দৃষ্টিভঙ্গিটা নিচু স্তরে, নিচু দিয়ে আপনার এটা অবলোকন করা হচ্ছে। বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভালো না মানে হচ্ছে আমরা ভোটারদের কথা বলছি না, আমি ভোটারদের কথা বলছি না, যিনারা সংসদে বানাচ্ছেন তারাই কিন্তু একটা জায়গায় এখানে ক্লাসিফিকেশন করছেন, তারা শ্রেণী বিন্যাস করছেন, সেই শ্রেণীতে একটা শ্রেণীকে নারীকে ফেলছেন,
যেখানে নারীকে আপনার আমি বলবো যে যেভাবে ফেলছেন সেভাবে অনেকটা ছোট করা হচ্ছে। আচ্ছা, আপনার ছোট বক্তব্য করা হয়। স্পষ্ট। আমি এই আলাপটা এই ছোট অংশ জুড়ে একটু করতে চাই, তারপর অন্য দিকে আমরা যাব বিরতির পর। আমি এলেন খান আপনার কাছে আসবো, তার আগে আমি একটু অ্যাডভোকেট হুমায়ুন নূর আপনার একটা মতামত নিতে চাই। আপনি নিজে শুনছিলেন এখানে নারীর যে আসন, তার আগে সংরক্ষিত শব্দটা প্রয়োগ করা হচ্ছে, যেটা আসলে নির্ভর চৌধুরী বলছিলেন যে এটা অপ্রয়োজনীয়, এটা অগ্রহণযোগ্য, এটা প্রয়োজন নাই সংরক্ষিত, কারণ যদি আমরা সমান সুযোগের কথাই বলে থাকি। এবং এটা নতুন আইন সরকার করতে যাচ্ছে, যেখানে আসলে একজন নারী সংসদ সদস্য যিনি নির্বাচিত নন, সংরক্ষিত আসনে এসেছেন, তিনি পছন্দের একটি নির্বাচনী এলাকা বেছে নিতে পারবেন, উন্নয়নমূলক কাজ করতে পারবেন। অনেকে তো বলছেন যে এটা আসলে ঠিক হয়নি, সিদ্ধান্তটা ভালো না, কিন্তু আপনি নিজে একজন নারী রাজনীতিবিদ, আপনার দৃষ্টিতে আসলে বিষয়টা কেমন? ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা নিয়ে শুরু করছি। বিষয়টা হচ্ছে সংরক্ষিত নারী আসনের যে আসন সংখ্যা সেটা এখন 50টি। সেটা গণভোটে উল্লেখ করা ছিল যে সেই আসনগুলো 100 আসনে উন্নীত করা। প্রথমত সংরক্ষিত নারী আসন দেয়া হয় কেন, সেইটার একটা লাইন যদি বলতে বলেন, সেটার কারণ হচ্ছে সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে তাদের বয়ানগুলো যাতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সংসদে, সেই জন্য তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য, সমান কাতারে নিয়ে আসার জন্য একটা সুযোগ তৈরি করে দেয়া। সেই ক্ষেত্রে শুধু নারী না, সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, যারা প্রতিবন্ধী আছেন, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে আছেন, তাদের সকলকেই কিন্তু এই সংরক্ষিত আসনে অ্যাকোমোডেট করা উচিত বলে আমি মনে করি। পাশাপাশি এই সংরক্ষিত আসনের নির্বাচন ব্যবস্থা কি হবে সেটা কিন্তু ঐকমত্য কমিশনে বলা হয়েছিল যে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংরক্ষিত আসনের নির্বাচনটা হওয়া উচিত, এবং এইটা ঘূর্ণায়মান পদ্ধতিতে প্রথম বছর 300টা আসনের 100টা আসনে, তারপরে পরের টেনিউরে সেই 100টা আসনের পরের 100টা, তারপরের টেনিউরে সেই 100টা আসনের তারপরের 100টা। এতে করে নারীরা সরাসরি নারীদের বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো এবং নির্বাচনী ব্যবস্থায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারতো। সমাজের যে ব্যবস্থা, দলগুলো কেন নারীদের মনোনয়ন দেয় না? কারণ বিভিন্ন এলাকায় প্রতিপক্ষ দেখা যাবে তখন একজন নারীর বিরুদ্ধে একজন পুরুষকে দাঁড় করে, এবং সামাজিক কাঠামোতে নারী এবং পুরুষের মধ্যে মানুষ সবসময় পুরুষকেই, যতই ধরেন আমি যে এলাকায় নির্বাচন করার কথা ছিল, দুঃখের সাথে বলতে হয় শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার জায়গা থেকে আমার কিন্তু শিক্ষাগত যোগ্যতা অন্য প্রার্থীদের চেয়ে বেশি ছিল, কিন্তু শুধুমাত্র আমি নারী বলে যখন জোট হয় তখনও যে পরিস্থিতি সৃষ্টি হয়, এটা তো বোধহয় একটা মাইন্ডসেট, মানে ভোটারদেরও তো একটা মাইন্ডসেটের এটা তো মধ্যে, সমাজের মাইন্ডসেট। সেই মাইন্ডসেটটা আপনাকে ব্রেক করতে হলে আপনাকে সরাসরি নারীদেরকে নির্বাচনী মাঠে নিয়ে যেতে হবে। মনি আপা যেটা বললেন যে নির্বাচিত প্রতিনিধিরা আরেকজন নির্বাচিত প্রতিনিধি বোনকে ইলেক্ট করছেন, কিন্তু এই ক্ষমতা তো জনগণের থাকা উচিত যে জনগণ সরাসরি আরেকজন নারীকে নির্বাচিত করবেন। এইটা একটা গেল। আর এখন যে আইন করা হচ্ছে যে একজন নারী প্রতিনিধি যিনি সংরক্ষিত আসনে তার নিজের পছন্দের এলাকা, স্বভাবত একজন নারী সংরক্ষিত আসনের এমপি কে এখন 3টা আসনের দায়িত্ব দেয়া হয়, which is a burden to her। উনি একটা আসনের দায়িত্ব পালন করলে উনার জন্য অন্যান্য সমান দায়িত্বের সমবন্টন হয়। আদারওয়াইজ আপনি এই আইনটাকে কি ইতিবাচক ভাবে দেখছেন কিনা সেটা বলেন। আইনটা পড়াটা ভালো হবে যদি আইনটা সুষ্ঠু হয়। আপনি একজনকে একটা আসন দেন, আপনি নিজে আইনের মানুষ, আপনি স্পষ্ট করে বলেছেন যে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে একটা আসনে একজন বিরোধী দলের কাছে হেরে গেছে, স্বাভাবিকভাবে উনি তো চাবেন ওই আসনেই উনার উনি যেখান থেকে উনি নিজের আসন যেখানে উনি হেরে গিয়েছেন হতে পারে। হ্যাঁ, আপনি খুব চমৎকার একটা পয়েন্ট। এটা তো জনগণ তো তাকে চয়েস করে। আমি যেহেতু এই আলাপটা শেষ করব, সংক্ষেপে একটু শোনার চেষ্টা করলাম। এলএনএস করে আপনি শুনলেন পুরোটা, মানে এটা তো সবাই জানতে চাইবে যে স্বাধীনতার 54 বছর আমরা পার করে ফেলছি, 55তে পা রাখছি কিংবা 55তে আমরা হাঁটছি। যদি সত্যি সংরক্ষিত নারী আসন এটা ফাংশন করতো, তাহলে তো চিত্রটা বদলাতো। আমরা সেই বদলানোটা দেখতে পাচ্ছি না। তার মানে এই আইডিয়াটা নিয়ে আপনার কোনো অবজারভেশন আছে কিনা? আমাদের সাবকন্টিনেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব জায়গায় যারা অনগ্রসর শ্রেণী তাদের জন্য সংরক্ষিত আসন আছে। এবং আমি মনে করি যে বাংলাদেশের জনগণ, ভোটাররা, মনিয়াপা যেটা বললেন যে হ্যাঁ, আনডাউটেডলি অতীতে যে কোনো সময় থেকে নারী অনেক বেশি সমাজে অগ্রসর হয়েছে, এবং আমরা অনেক বছর আমাদের প্রাইম মিনিস্টার নারী ছিলেন, আমাদের এতে কোনো সন্দেহ নাই। বলতে পারেন যে বহু বছর পর আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। কিন্তু আমার কথা যে নারীর
এখনো আমি মনে করি যে সমাজ এখনো পুরুষ শাসিত সমাজ। এখনো নারীদের এমনিতে ধরা যায় যে পরিবারে নারী শাসন সবচেয়ে বেশি। আমরা যেমন ছোটোবেলায় আমাদের মাকে দেখেছি যে শাসনের জায়গায় আছেন, সবগুলি 8-10টা ছেলে মেয়ে কীভাবে তিনি কন্ট্রোল করছে একটা ব্যাপার আছে। কিন্তু সামাজিকভাবে কিন্তু এখনো আমাদের দেশে নারীরা অনেক ক্ষেত্রে আপনি তো স্পষ্ট করছেন যে অনগ্রসর যারা তাদেরকে এবং এগিয়ে আমি নেওয়ার জন্য যেটা সবচেয়ে যেটা যেটা বলছেন যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যে আমাদের ভোটারদের মানসিকতা এখনো পুরুষতান্ত্রিক এবং তারা খুব ভোট চয়েস করার ক্ষেত্রে এখন আর মনে হয় ওই জায়গায় যায় নাই। সেই জন্য আমি মনে করি যে এখনো থাকা উচিত। ভোটারদের মাইন্ডসেটটা পরিবর্তনের দায়িত্বটা কার? রাজনীতিবিদদের না সবচেয়ে বেশি দায়িত্ব, যেহেতু তাদের ভোটে রাজনীতিবিদদের মধ্যে তো মনিয়াপা একটু অন্যভাবে বললেন আর কি, যারা এটা মনোনয়ন দেন তাদের ভিতরেও তো একটা আছে এখন পর্যন্ত। তা নাহলে তো যারা গত নির্বাচনে সরাসরি নির্বাচিত হতে পারতেন তাদেরকে দেওয়া হয় নাই। এই মাইন্ডসেটটা কি শুধু আমাদের দেশে? আমরা তো দেখতে পাচ্ছি পুরাই সাবকন্টিনেন্ট, যুক্তরাষ্ট্রেও তো আমরা দেখতে পারি যে প্রেসিডেন্ট নির্বাচনে তো এবং আমেরিকার মতো জায়গাতেও আপনি কোনো মহিলা আমেরিকার প্রেসিডেন্ট হবে চেষ্টা হলো, এবং হিলারি কিন্তু প্রায় সেই জায়গায় চলে আসছিলেন। আমরা যতভাবেই বলি না কেন, কিন্তু এটা আমেরিকান জনগণ কিন্তু একসেপ্ট করে না। এটা হলো জনগণের মাইন্ডসেটটা অন্যরকম, এই মানসিকতা চেঞ্জ হতে হবে। আর বাংলাদেশ অনেক দিক দিয়েই অনগ্রসর আমাদের, এবং সামাজিকভাবে এখনও আমরা অনেক বেশি পিছনের দিকে আছি। হ্যাঁ, যদিও আমরা বলে থাকি যে মানব উন্নয়নে ইন্ডিয়ার থেকে আমরা অনেক বেশি এগিয়ে আছি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অনেক ক্ষেত্রে এখনও, এবং আমি এখনও মনে করি যে সংরক্ষণ আসন থাকা উচিত।